হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে অ্যাচিভারগুলো সলভ করছিলাম এর আগের অ্যাচিভারের যে প্র্যাকটিস সেটটা ছিল ডাব্লিউপির এসআই প্র্যাকটিস সেট, সেটা সলভ করিয়েছিলাম। আজকে সেটা সলভ করাবো ডাব্লিউপি মেন এক্সামের যে প্র্যাকটিস সেটটা আছে সেটা সলভ করাবো। এর পরের যে ক্লাসটা আসবে সেটা হচ্ছে কেপির যে প্র্যাকটিস সেট আছে সেটা আমরা সলভ করে দেবো। যতটা প্র্যাকটিস সেট আছে আমি সলভ করে দেবো। আর কর্মসংস্থানের এই সপ্তাহে ডাব্লিউপি কেপির প্র্যাকটিস সেট দেয়নি, পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেটটা দিয়েছে। তাই আমরা কি করব, যে পিএসসি ক্লার্কশিপের জিকেটা সলভ করিয়েছি, ম্যাথটা সলভ করাবো না। এই অ্যাচিভারটা আগে সলভ করিয়ে দিই, এরপরে তখন আবার মে মাসের অ্যাচিভার তখন লঞ্চ হয়ে যাবে। তো এই অ্যাচিভারটা এই মাসে যত তাড়াতাড়ি পারবো চেষ্টা করব সলভ করে দেওয়ার। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ক্লাসের ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এখানে ফার্স্ট কোশ্চেন, আর এই ক্লাসগুলো আমি প্র্যাকটিস সেটের ক্লাস করাচ্ছি, তাই আমি যেটা ট্রিক্সের মাধ্যমে করতে হবে সেটা ট্রিক্সের মাধ্যমে করিয়ে দেবো, যেটা বেসিক দরকার সেটা বেসিক করিয়ে দেবো। ঠিক আছে, যে প্রতিটার যে বেসিক করানো সম্ভব হবে না, কারণ ক্লাসটা তখন অনেকটা বড় হয়ে যাবে। দেখো প্রথমে দেখো এই সংখ্যাটা আছে 3, 7, 2, 9, 1। এই সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 21 দ্বারা বিভাজ্য? 37,291, 37,300, এটা 37,291 এর পরবর্তী মানে পরের সংখ্যা, তো এটা তো হবে না। এর পূর্ববর্তী মানে কি আগের সংখ্যাগুলো চাইছে, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, কিংবা এটা হতে পারে। তো 21 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? একবার আমাদের কি করতে হবে, 3 দ্বারা ভাগ হতে হবে, আর একবার আমাদের 7 দ্বারা ভাগ যেতে হবে। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম জানি, যে পুরো অঙ্কদ্বয়ের যোগফল যদি আমাদের 3 দ্বারা ভাগ যায় তবে পুরো সংখ্যাটি 3 দ্বারা ভাগ যায়। তো অঙ্কদ্বয়ের যোগফলটা দেখব, 7, 3, 10, 2, 12, 12, 7, 19, 5, 24। এই সংখ্যা 5টিকে যোগ করে আমাদের কত হচ্ছে 24, যেটা আমাদের 3 দ্বারা কিন্তু ভাগ যায়। ঠিক আছে, এবার এই অপশানগুলো দেখব, 7, 3, 10, 2, 12, 5, 17, আর 0 যোগ করলে তো 17, তাহলে এই সংখ্যাটিকে যোগ করে 17 হচ্ছে, যেটা 3 দ্বারা ভাগ যায় না। 3 দ্বারা যেহেতু ভাগ যায় না, সেটা আমাদের 21 দ্বারাও ভাগ যাবে না। এবার এই অপশানটা দেখব, যে 7, 3, 10, 2, 12, 2, 14, 5, 19 যোগ করে কত হলো 19, যেটা আমাদের 3 দ্বারাও এটাও কিন্তু ভাগ যায় না। 3 দ্বারা যেহেতু ভাগ যায় না, পুরো আমাদের 21 দ্বারা কিন্তু আর ভাগ যাবে না। তাহলে আমাদের অপশান এটাই হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, 2/5, 3/7, 4/9 কে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। আর অধক্রম মানে যদি বলে তাহলে সেটা হবে বড় থেকে ছোট। আর এটা কি? ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম, ঊর্ধ্ব মানে বড়, এটা জানো তো, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে ছোট থেকে বড়। তাহলে প্রথমে 2/5, 3/7, 4/9, তার এখানে এই তিনটের লসাগু নিচেরটা করে নিই। নিচের তিনটে যদি লসাগু করি তাহলে কত হবে? এই কিছু কমন নেই, তাহলে তিনটের গুণফল হয়ে যাবে লসাগু। তাহলে 2/5, আর একটা কত আছে 3/7, আর একটা আছে 4/9। এবার লসাগু আমাদের তিনটের গুণফল, তাহলে এই লসাগুটাকে প্রতিটাকে দিয়ে গুণ করি, অর্থাৎ 5 × 7 × 9। আমি এই লসাগুটাকে পুরোপুরি আমি গুণ করব না, কারণ কাটাকুটি করতে হবে। তারপর এটাকেও গুণ করতে হবে, 5 × 7 × 9, আর এদিকেও গুণ করি 5 × 7 × 9। এবার এই 5 কাটা গেল, তাহলে 7 × 14, 9 × 18, 7 × 14, আর 14 সাথে 9 গুণ করলে কত হবে? 126। তাহলে এটাকে গুণ করে 126 পেলাম। এই 7 তো কাটাই গেল, 3 × 5 = 15, আর 15, আর 9, 15, 135। তাহলে এদিকে আমাদের 135 হলো। এদিকে 9, এই 9 কাটা গেল, তাহলে 4 × 5 = 20, আর 7 140। এবার ছোট থেকে বড়, তাহলে প্রথমে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 126, তারপরে মাঝারি হচ্ছে 135, 140। তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে আমাদের এই 126, মানে হচ্ছে 2/5 আমাদের সব থেকে ছোট সংখ্যা। তাহলে প্রথমে হচ্ছে 2/5, যেটা আমাদের একটা অপশানে আছে। তারপরে হচ্ছে কত? 3/7, তারপরে কত? তারপরে হচ্ছে আমাদের 4/9। এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো হলো, যে 2/5, 3/7, আর 4/9। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 700 কিলোমিটার বেগে গেলে কত সময়ে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত মুখে চলমান একটি ব্যক্তিকে অতিক্রম করবে? যখন বিপরীত মুখে আসে তখন রিলেটিভ স্পিড কি হয়? যোগ চিহ্ন হয়, আর যখন একই দিকে যায় তখন বিয়োগ হয়। তাহলে 67 আর 5 যোগ করলে কত হবে? 72।
এবার এটা সেকেন্ডে আছে, প্রতিটা সেকেন্ডে, এটা মিটারে আছে। তাহলে আর এটা আমরা কি পেলাম, এই দুটোকে যোগ করে কিলোমিটার প্রতি ঘন্টা পেয়েছি। তাহলে এখানে আমরা কি করব, এই মিটার প্রতি সেকেন্ড আনতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। 4×18 = 72, 4×5 = 20, অর্থাৎ রিলেটিভ স্পিডটা হলো 20 মিটার প্রতি সেকেন্ড। এবার এখানে আমাদের কি বলা আছে, টাইম বের করতে হবে। তাহলে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে, দূরত্ব হচ্ছে 180 মিটার, বাই গতিবেগ কত, রিলেটিভ স্পিডটা অর্থাৎ 20 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এদিকে এই 0 0 কাটা গেল, এইদিকে 9 দিয়ে 18 অর্থাৎ 9 সেকেন্ড হয়ে যাবে। এটাই আমাদের সঠিক অ্যান্সার। A অনুপাত B 2 অনুপাত 3, B অনুপাত C 4 অনুপাত 5, C অনুপাত D 7 অনুপাত 9 হলে A অনুপাত B অনুপাত C অনুপাত D সমান কত? তাহলে এই অঙ্কগুলো আমি ট্রিক্সের মাধ্যমে করাই। তাহলে 2 অনুপাত 3 প্রথমে লিখলাম, তারপরে B অনুপাত C কত আছে, 4 অনুপাত 5, তারপরে C অনুপাত D অর্থাৎ 7 অনুপাত 9, আর একটা হচ্ছে এটা থেকে আমাদের A অনুপাত B অনুপাত C অনুপাত D এর আমাদের রেশিও বের করতে হবে। প্রথম তিনটি যদি গুণ করি আমরা কি পাবো, এর মানটা পাবো। তাহলে 7 গুণে 4 7 28, 28 দুগুণে 56। তাহলে এখানে প্রথম তিনটিকে গুণ করলে আমরা এ পাবো। আর 56 দেখো একটা অপশানই আছে কিন্তু, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর এখানে আমরা এবার এখানে তোমরা পুরোপুরি যদি মানে কনফিউশনে থাকো যে 56 হবে না, এদিকে এইগুলোও তো হতে পারে, তো কি এই যদি অনুপাতের ক্ষেত্রে কি হয়, কমে, ঠিক আছে, বাড়ে না, এটা মাথায় রাখবে। অনুপাতের ক্ষেত্রে ধরো 56 আছে, হয়তো 2 দিয়ে আবার হয়তো কাটা গেল সবটি, তাহলে কমতো, কিন্তু এখানে কমের অপশান তো নেই, এখানে বেশির অপশান আছে, তাহলে এখানে একটাই কম, তাহলে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আমরা এবার বি এর মানটা কী করে পাবো, এবার যদি এখানে এই অপশানগুলো একই থাকতো তবে আমরা বি এর মানটা বের করতে হতো। তখন কি করে করতাম, এই এ তার পরের গ্রুপ থেকে তার পরের গ্রুপে চলে যাবে, তাহলে এই বরাবর আমরা গুণটা করব। 3 4 12, 7 12 84, তাহলে এদিকে হলো 84, এটা হলো বি এর মান। তারপরে এবার এই বরাবর গুণ করলাম, এবার কি করব, এই গ্রুপে চলে গেছে, এবার এই গ্রুপে চলে যাবে, অর্থাৎ এই বরাবর গুণ করব। 3 5 15, 7 15 105, তাহলে এটা হয়ে গেল সি। আর ডি এর রেশিওটা কী করে পাবো, প্রথম 3টে গুণ করলে প্রথম এটা পাবো, শেষ 3টে গুণ করলে শেষ এটা পাবো। তাহলে 3 5 15, 9 15 135, তাহলে এদিকে আমাদের এটাই হয়ে গেল, এটা রেশিও। একই দৈর্ঘ্যের একটি মেল ট্রেন ও একটি লোকাল ট্রেন একই সময়ে একই স্টেশন থেকে একই অভিমুখে সমান্তরাল লাইনে যাত্রা শুরু করলো। মেল ট্রেনটির গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা। 30 মিনিট পর মেল ট্রেনটি লোকাল ট্রেন অপেক্ষা 5 কিলোমিটার এগিয়ে গেলে লোকাল ট্রেনের গতিবেগ কত? দুটো ট্রেন আছে, একটা মেল ট্রেন আর একটা হচ্ছে লোকাল ট্রেন। এবার মেল ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, তাহলে এখানে আমরা এই সাইডে লিখছি যে মেল ট্রেন 50 কিলোমিটার, গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। সে 30 মিনিট পরে মেল ট্রেনটি, তাহলে 30 মিনিট পরে বলা আছে, মানে মেল ট্রেনটি তাহলে 30 মিনিটে সে কত দূর যাবে, তাহলে 30 মিনিটে, তাহলে মেল ট্রেনের আমরা ডিস্ট্যান্সটা বের করতে পারবো। তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। এবার স্পিডটা আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, এই যে কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা আমাদের মিনিটে আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই মিনিটটাকে আমরা ঘন্টাতে নিয়ে চলে আসি, তাহলে এখানে আমরা 60 দিয়ে ভাগ করলেই আমরা মিনিটটাকে ঘন্টাতে পেয়ে যাব। তাহলে এদিকে এই 2 দিয়ে কাটা দাও, 25। তাহলে মেল ট্রেনটা 50 কিলোমিটার গতিবেগে 30 মিনিট পর বলা আছে, মানে 30 মিনিটে সে এই 25 কিলোমিটার কিন্তু চলে গেছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? তাহলে 25 কিলোমিটার কিন্তু সে চলে গেছে। আর লোকাল ট্রেনটার চেয়ে 5 কিলোমিটার এগিয়ে, তাহলে লোকাল ট্রেনের চেয়ে 5 কিলোমিটার এগিয়ে আছে মেল ট্রেনটা। তাহলে এখানে লোকাল ট্রেনটা কত দূর গেছে, নিশ্চয়ই 20 কিলোমিটারে আছে, কারণ এর থেকে 5 কিলোমিটার এগিয়ে মানে সে নিশ্চয়ই 25 কিলোমিটারে গেছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার লোকাল ট্রেনের গতিবেগ কত, তাহলে লোকাল ট্রেনের আমাদের স্পিড চেয়েছে, তাহলে স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্ট্যান্স আপন এ টাইম। তাহলে ডিস্ট্যান্স কত গেছে লোকাল ট্রেনটা, 20 কিলোমিটার গতিবেগে আছে, গতিবেগে বলছি 20 কিলোমিটার ডিস্ট্যান্সে আছে। আর টাইম কত, সে 30 মিনিটে কত দূর যাবে, এই মেল ট্রেনটা 30 মিনিটে যেমন 25 কিলোমিটার গেছে, তাহলে এই 30 মিনিটে কত গতিবেগ যাবে, মানে এই 30 মিনিটই তো সে যাবে। তাহলে 30 মিনিট, আর এটা আমাদের কিলোমিটারে আছে, তাহলে এটাকেও আমরা ঘন্টাতে নিয়ে চলে আসি। তাহলে এখানে 30 বাই কী করবো 60, তাহলে এটা আমাদের মিনিটটা ঘন্টায় হয়ে গেল। তাহলে এই বাই 60টা কী হবে, উল্টে আবার ওপরে চলে যাবে। তাহলে 30 দুগুণে 60, 20 দুগুণে 40, অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি হবে, আমাদের লোকাল ট্রেনের কিন্তু গতিবেগ। 5টি ধনাত্মক ক্রমিক সমানুপাতির সংখ্যা
প্রথম তৃতীয়র অনুপাত দেওয়া আছে, বাকিগুলো কি কি হবে। তাহলে এখানে আমাদের প্রথম তৃতীয় দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে আগে দ্বিতীয়টাকে বের করি। আর সমানুপাতি যখন বলা থাকে তাহলে দ্বিতীয়টা যদি বের করি তাহলে সেকেন্ডটাকে আমরা এস ধরছি, ঠিক আছে, সেকেন্ডটাকে এস ধরছি, প্রথমটাকে ফার্স্ট, সেকেন্ডটাকে এস, আর থার্ডটাকে টি। তাহলে এখানে এবার আমাদের সেকেন্ডের মানটা বের করতে হবে। তাহলে আমরা ক্রমিক সমানুপাতি কী করে বের করি, যে প্রথম বাই সেকেন্ড ইকুয়াল টু কি সেকেন্ড বাই থার্ড, এইভাবে আমরা ক্রমিক সমানুপাতিটা বের করি, পরপর সমানুপাতিটা। তাহলে এখানে ফার্স্ট কত আছে 3, এখানে সেকেন্ড আর সেকেন্ড কোনাকুনি গুণ হবে, তাহলে এটা আমি একটু বেসিকভাবে করাই, যে এস আর থার্ড কত আছে 12, তাহলে এস এর সাথে এস গুণ করলে কত হবে, এস এর স্কোয়ার হবে, তাহলে এস এর স্কোয়ার এটা ইকুয়াল টু কত 3 গুণিত 12, স্কোয়ার উঠে এদিকে রুট, তাহলে 3 বরং 36, যেটা বাইরে বেরিয়েছে 6। তাহলে ফার্স্ট কত আছে 3 আছে, সেকেন্ড কত আছে 6 আছে, থার্ড কত আছে বলাই আছে 12। এবার আমাদের 5টা সংখ্যা কিন্তু বলা আছে ক্রমিক, প্রথমটা বলা আছে, দ্বিতীয়টা পেলাম, তৃতীয়টা পেলাম। তাহলে এখানে দ্বিতীয়টা 6, দুটো অপশান আছে, তাহলে এই অপশান আর এই অপশান তো হবে না। এবার আমাদের 4 নম্বর অপশান অর্থাৎ ফোর্থ অপশানটা বের করতে হবে। তাহলে এবার ফোর্থ অপশানটা কী করে বের করব, এই 3টে আমাদের অপশান দেওয়া মানে পেলাম, এবার ফোর্থ অপশানটাকে আমরা এক্স ধরে নিই। এবার সমানুপাতি কী করে বের করো, যে প্রথম বাই দ্বিতীয় সমান কি প্রথম বাই দ্বিতীয় সমান হচ্ছে কি প্রথম বাই দ্বিতীয় সমান হচ্ছে তৃতীয় বাই চতুর্থ, তৃতীয় কত আছে 12 বাই চতুর্থটাকে এক্স ধরলাম। এবার এইটাকে যারা সমানুপাতিটাকে ভালো করে বুঝে আছো তারা কিন্তু অঙ্কটা বুঝতে পারবে। 3 দিয়ে কাটা দিলে 3 4 12, 4 6 24, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম 24, তাহলে ফোর্থ সমানুপাতিটা কত পেলাম 24। এবার ফিফথটা বের করতে হবে। ফিফথটা কী করে বের করব, তাহলে এবার এই ফিফথটাকে অর্থাৎ এই পঞ্চমটাকে আমরা এবার এক্স ধরি, পঞ্চমটাকে যদি এক্স ধরি তাহলে এই সাইডে করছি, তাহলে এখানে থার্ড ফোর্থ আর পঞ্চম নিয়ে আমাদের কাজ করতে হয়, যে থার্ড বাই ফোর্থ ইকুয়াল টু ফোর্থ বাই ফিফথ। তাহলে 12 দুগুণে 24, এক্স 24 দুগুণে 48, তাহলে এখানে পঞ্চমটা কত পেলাম 48। তাহলে এখানে আমাদের প্রথম আর তৃতীয় বলাই আছে, তাহলে বাকিগুলো কি কি, একটা 6 হবে, একটা 24 হবে, আর একটা 48 হবে, 6 24 আর 48। এবার এখানে যদি এই অঙ্কটা বুঝতে না পারো, যদি আবার ভিডিওটাকে পজ করে একটু গুটিয়ে আবার প্রথম থেকে দেখলে, মন দিয়ে দেখলে অঙ্কটা কিন্তু তুমি বুঝতে পারবে। আর এই অঙ্কটা বোঝার আগে তোমাদের কিন্তু সমানুপাতির কিন্তু জ্ঞান থাকতে হবে। 2 কিগ্রা 250 গ্রাম, 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ, কমা মানেই সমান, এটা আমি অনেক এই পার্সেন্টেজে আমার যারা ক্লাস করো তারা বুঝতে পারবে। কমা যেখানে থাকবে মানে তুমি সমান দেবে এই পার্সেন্টেজের অঙ্কগুলোতে। এবার আমাদের প্রথম কাজ কি হবে, এই যতটা আছে তুমি একটা ইউনিটে কনভার্ট করো, কিলোগ্রাম, গ্রাম, কুইন্টাল, এগুলোকে আমাদের একটা ইউনিটে কনভার্ট করতে হবে। তুমি কিলোগ্রাম করলে প্রতিটাকেই কিলোগ্রাম করো, কুইন্টাল করলে প্রতিটাকেই কুইন্টাল করো, কিন্তু আমার সব থেকে সুবিধা হবে কি গ্রামে কনভার্ট করা। কারণ দেখো 2 কেজি সমান কত আমরা জানি, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, এটা আমরা জানি 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে 2 কেজি সমান কত 2000 গ্রাম, আর এদিকে আমাদের কত আছে 250 গ্রাম, তাহলে এখানে আমাদের এই গ্রামটা কত হলো 2250 গ্রাম হলো, কমা মানে সমান। 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি, 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি, এটা আমি এখানে লিখছি যে 1 কুইন্টাল সমান হচ্ছে কত 100 কেজি। 0.72 কুইন্টাল সমান কত হবে, তাহলে এখানে এই 0.72 সাথে 100 গুণ হয়ে যাবে, তাহলে এদিকে পয়েন্ট উঠাতে তলায় 100 দিয়ে ভাগ করলাম, কারণ দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে এই 100 কাটা গেল, সমান হচ্ছে 72 কেজি। এবার এই 72 কেজিটাকে এবার গ্রামে কনভার্ট করো, এটা যখন গ্রামে কনভার্ট করলাম এটা হয়ে গেল আমাদের গ্রাম। তাহলে 72 কেজি 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম, 72 কেজি সমান 72000 গ্রাম, তাহলে এদিকে হলো 72000 গ্রাম। এই কুইন্টালের শতকরা কত ভাগ, তাহলে শতকরা ধরে নিলাম এক্স ভাগ, বা শতকরা এ ভাগ কিংবা এক্স ভাগই ধরি, তাহলে শতকরা x পার্সেন্ট উঠে তলায় 100 হয়। এবার এটাকে সলভ করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে সমানের সামনাসামনি কাটাকুটি যায়, এটা তো জানো, তাহলে এদিকে 2 শূন্য, এদিকে 2 শূন্য কাটা গেল,
তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত 2250 তলায় কত এই 720 এদিকে গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে 720 হলো। 9 দিয়ে কাটা দিলে 8, 9 দিয়ে কাটা দিলে 9 দুগুণে 18, 5 9 45, তাহলে 3 8 24 ভাগশেষ 1 থাকছে, তলায় কত 8, এত পার্সেন্ট 3.1/8%, এটাই আমাদের কিন্তু রাইট অ্যান্সার। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে 25 পয়সার মুদ্রা কতটা আছে। তাহলে প্রথমে আমাদের টাকা রেশিওটা লিখি যে 1 টাকা, তারপর কত আছে 50 পয়সা, তারপর কত আছে 25 পয়সা। এবার এদের মূল্যের অনুপাত অর্থাৎ প্রাইস রেশিও বলা আছে কত, প্রাইস রেশিও কত বলা আছে 5:3:2। আমাদের কি বের করতে হবে, এখানে আমাদের মুদ্রা কতটা আছে সেটা বের করতে হবে। মুদ্রা মানে কি কয়েন রেশিও বের করতে হবে। দেখো 1 টাকার এগুলো আমাদের প্রাইস রেশিও, মানে 5 টাকা 3 টাকা 2 টাকা। তাহলে 1 টাকার 5 টাকা হতে গেলে কটা কয়েন লাগবে, মানে এখানে আমাদের 1 টাকার কয়েন আছে, এখানে 5 টাকা হতে গেলে কটা কয়েন লাগবে, তাহলে এখানে আমাদের 5টা কয়েন লাগবে। তাহলে এখানে আমরা কি পাবো 5 পাবো। তাহলে এই 5টা কী করে পেলাম, মানে এটাকে একটু তোমরা এই বোঝার বিষয় হচ্ছে এইটাই, যেখানে আমাদের 1 টাকা আছে, এটা প্রাইস রেশিও মানে এটা কি 5 টাকা 3 টাকা 2 টাকা। তাহলে 1 টাকার কয়েন আছে, 5 টাকা হতে গেলে কটা কয়েন লাগবে, তাহলে 5টা কয়েন লাগবে। তাহলে এখানে কি করলাম আমরা 5কে 1 দিয়ে ভাগ করলাম। এই প্রথম কনসেপ্টটা বুঝে গেলে তারপরেরটাও বুঝে যাবে। তাহলে এখানে আমরা 5কে 1 দিয়ে ভাগ করলাম, এখানেও আমাদের কত আছে 3কে কী করব 50 দিয়ে ভাগ করব। এবার এটা পয়সা আছে, পয়সাটাকে টাকা করব, পয়সাটাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করে দিতে হয়, সেই 100টা উল্টে আবার ওপরে চলে যাবে। আর এদিকেও একই রকমভাবে 25 পয়সা আছে, তলায় 100 টাকা, মানে 125 এইভাবে 100 দিয়ে ভাগ করে দিলে এটা টাকা হয়ে গেল। তাহলে এই 100টা উল্টে আবার ওপরে চলে যাবে। ক্লিয়ার? এবার এখানে দেখো এদিকে হলো 5, এদিকে হলো 50 দুগুণে 100 অর্থাৎ 6, আর এদিকে কত 4 25 সঙ্গে 100 অর্থাৎ 8। টোটাল কতটা 5 6 11 19 ইউনিট কিন্তু মুদ্রা আছে। টোটাল 5 6 আর 8 যোগ করলে কত 19 ইউনিট মুদ্রা আছে, কিন্তু এখানে কত পেলাম 570 ইউনিট। তাহলে এই 19 ইউনিটের ভ্যালু হচ্ছে 570 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত 3 19 57 অর্থাৎ 30। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30টি মুদ্রা। এবার বলা আছে 25 পয়সার মুদ্রা কয়টি আছে, তাহলে 25 পয়সা কোনটা আমাদের, এইটা 25 পয়সা। মুদ্রা রেশিও কোনটা, এইটা আছে, তাহলে 8। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু 30 হলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 30 × 8 3 8 24 অর্থাৎ 240টি কিন্তু মুদ্রা আছে, অপশান বি। এরপর কোশ্চেন 44, একটি পরিবারে চাল ও গমের খরচের অনুপাত 7:3। বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে এবং গমের দাম 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। বর্তমানে ওই পরিবারে চাল ও গমের খরচের অনুপাত কত। অঙ্কটা কিছুই নেই, একটু জাস্ট কনসেপ্টটা তোমরা দেখো। প্রথমে চাল আর একদিকে গম, এটাকে এইভাবে লিখলাম। তাদের খরচের রেশিও বলা আছে 7:3। এবার এই অনুপাতে বৃদ্ধি পায় কিন্তু বলা আছে। প্রথমে চালের দাম 2 থাকলে বর্তমানে হবে 3। প্রথমে অর্থাৎ আগে যদি চালের দাম 4 টাকা হয়, বর্তমানে হবে 5, বৃদ্ধি পেয়েছে বলা আছে। তাহলে এখানে এই রেশিওটা আমাদের বলা আছে আগের রেশিও, এটা মনে রাখবে। এটা কিন্তু আমাদের প্রেজেন্টের রেশিও নয়, এটা আমাদের আগের রেশিও, এই 7:3টা। তাহলে আগে এর টাকাটা ছিল কত 2 ইউনিট টাকা ছিল, এখন হয়েছে 3, মানে এটা আমাদের প্রেজেন্ট। এটারও আগে ছিল কত 4 ইউনিট, আর এখন হচ্ছে কত প্রেজেন্টে হচ্ছে 5 ইউনিট। তাহলে এখানে এটাও হচ্ছে আগে, আর এটাও হচ্ছে আগে, এটাও হচ্ছে আগে, এটাও হচ্ছে আগে। তাহলে এই আগের 2 ইউনিট, এটার ভ্যালু এইটা বলতে পারি। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু কত, এই 2 ইউনিটের ভ্যালু 7 আমরা এটাকে বলতে পারি। এটা কি এই কনসেপ্টটা একটু জাস্ট তোমরা দেখে রাখো, যেখানে এটাও আগে বলা আছে, মানে আগের সামনে আগে লিখলাম, যে এটা আমাদের আগে বলা আছে যে আগে 2 থাকলে এখন 3 হবে, আর এখানে আগে বলা ছিল 7 ছিল। তাহলে 2 ইউনিটের ভ্যালু 7, তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 7/2, আর 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 7/2 গণিত 3, তাহলে 3 সাথে 21/2। তাহলে এই যে প্রেজেন্টের এই টাকাটা পেলাম 21/2। এই কনসেপ্টটাই আমরা এইখানে ইউজ করব।
যে এটা আমাদের আগের রেশিও কত ছিল, এখানে আমাদের আগের রেশিওটা 4 ছিল, এই আর এখানে আগে 3 বলা আছে, তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু কত 3, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত তলায় 4, এই 5 ইউনিট অর্থাৎ প্রেজেন্টের রেশিও আমাদের যেহেতু চেয়েছে বর্তমানে, তাহলে এখানে প্রেজেন্টের রেশিও 5, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে ইন্টু 5, তাহলে 3 5 15/4। এবার এই বলা আছে বর্তমানে এই পরিবারের চাল ও গমের খরচের অনুপাত, তাহলে বর্তমানে এই পরিবারের চালের খরচ কত আছে, কত হয়েছে 21/2, আর এর কত হয়েছে, এর হচ্ছে 15/4। এদের আমাদের অনুপাতটা চেয়েছে, তাহলে 21/2 অনুপাত হচ্ছে কত 15/4। তাহলে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4। এবার অনুপাতের ক্ষেত্রে একটু কোনাকুনি গুণ হয়ে যায়, 21 দুগুণে 42 গণিত 15, তাহলে অনুপাত 15। এই কোনাকুনি গুণ করে দিই, তাহলে 21 দুগুণে 42 অনুপাত 15, 3 14 42, 3 5 15, তাহলে 14/5, যেটা আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর কোশ্চেন 45, এই কোশ্চেনটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, এই কোশ্চেনটাকে একটু বড় করা হয়নি। যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% ও 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এটার আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে যে x প্লাস ওয়াই প্লাস XY/100, দুটোই আমাদের কি বলা আছে, বৃদ্ধি বলা আছে। তাহলে এখানে বৃদ্ধি প্রথমে 20 আছে, তারপর হচ্ছে কত 10, তারপর প্লাস 20 × 10 অর্থাৎ 200/100, তাহলে এদিকে কত হচ্ছে 30 প্লাস হচ্ছে কত 30 প্লাস 2 সমান হচ্ছে 32%। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর এটার বেসিকটা আমি করাচ্ছি না, বেসিকটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের বেসিক কনসেপ্ট সুবিদাস স্যারের কমপ্লিট করানো আছে, সেখানে বেসিকটা করা আছে। 4 টাকায় 5টি লেবু ক্রয় করে 8 টাকায় 6টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে একদিকে ক্রয় করছে মানে একদিকে আমরা সিপি লিখব, আর একদিকে বিক্রয় করছে মানে একদিকে আমরা এসপি লিখব। তাহলে এখানে এই 4 টাকায় 5টি লেবু মানে এটাকে আমরা এইভাবে লিখব যে 5টি লেবুর দাম কত টাকা 4 টাকা, তাহলে একটা লেবুর দাম কত হবে, তাহলে 4/5 টাকা। তাহলে এই 4/5 টাকায় কী করেছিল, কিনেছিল, আর বিক্রি করেছিল কত টাকায়, বিক্রি করেছে 6টি লেবুর দাম 8 টাকায়, তাহলে 6টির দাম হচ্ছে 8 টাকা, একটার দাম কত 8/6 টাকায় বিক্রি করেছে। তাহলে 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে 4/3 এই টাকাটাই বিক্রি করেছে। এবার লাভ বের করো, তাহলে এখানে এবার এই যখন ভগ্নাংশতে আছে একটু কঠিন হয়ে যাবে, তাহলে ভগ্নাংশটাকে আমরা শুধু নাম্বারে কনভার্ট করব। তাহলে 5 আর 3 লসাগু হচ্ছে 15, তাহলে এইটাকেও 15 দিয়ে গুণ করলাম, এটাকেও 15 দিয়ে গুণ করলাম। 5 3 15 অর্থাৎ 3 4 12 হলো, আর এদিকে কত 3 5 15 অর্থাৎ 4 5 20 হলো। 4 দিয়ে কাটা দিলে 3, 4 দিয়ে কাটা দিলে 5। এবার দেখো 3 টাকায় কিনেছে 5 টাকায় বিক্রি করেছে, তাহলে তার লাভ না ক্ষতি হলো, ক্ষতি তো হবে না, 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে, তাহলে এখানে হ্রাস তো হবে না, লাভ হবে। এবার কত লাভ হবে, দেখো 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছে মানে তার 2 টাকা লাভ। পার্সেন্টেজ প্রফিট বের করতে গেলে কি হয়, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে ক্রয় মূল্য কত, সে 3 টাকায় কিনেছে ইন্টু হচ্ছে 100, তাহলে এদিকে ওপরে কত 200 তলায় 3, তাহলে 3 6 18, 3 6 18, তাহলে 66.2/3% কিন্তু লাভ। 1 টাকায় 12টি পেন বিক্রি করায় 40% ক্ষতি হয়, টাকায় কটি বিক্রি করলে তার 44% লাভ হবে। তাহলে 12টি পেনের দাম আমরা এইভাবে লিখি যে বিক্রয় মূল্য, তাহলে এসপি লিখি যে কত 12টি পেনের দাম 1 টাকা, তাহলে একটা পেনের দাম কত, তাহলে 1/12 টাকায় বিক্রি করেছে, 1/12 টাকায় বিক্রি করেছে, তার 44% ক্ষতি হয়েছে, 44% ক্ষতি 4% ক্ষতি হয়েছে, আর 44% লাভ হয়েছে। তাহলে 4% ক্ষতি কথাটার অর্থ কি, তাহলে 100 টাকার সে যদি জিনিস কিনে মানে 100 টাকায় কিনে অর্থাৎ ক্রয় মূল্য, তাহলে 4% ক্ষতি মানে সে নিশ্চয়ই বিক্রি করেছে কত টাকায় 96 টাকায় বিক্রি করেছে। কিন্তু এখানে বলা আছে না ভাই 1/12 টাকায় বিক্রি করেছে, তাহলে এখানে 96 ইউনিটের ভ্যালু হচ্ছে 1/12, 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1/12 তলায় 96টা চলে আসবে, মানে এদিকে কিছু নেই মানে তলায় 1, তাহলে সমানের এদিকে গেলে উল্টে যায়। তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা আছে সেটা বের করো, তাহলে ক্রয় মূল্য 100 টাকা আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু এত হলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে ইন্টু 100 হবে। 4 দিয়ে কাটা দিলে 25, 4 দিয়ে কাটা দিলে 3,
আর কাটাকুটি যাবে? আর যাবে না। তাহলে এখানে ক্রয় মূল্য হলো কত? 25 বাই হচ্ছে 3 গুণিত 96। আমরা এটাকে গুণ করব না এখন। তাহলে এটা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য। এবার আমাদের কাজ কি? দেখো 44% লাভ করতে হবে কটি বিক্রি করলে। তাহলে এখানে 44% লাভ কথাটার অর্থ হচ্ছে যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 144 টাকা। কিন্তু এখানে ক্রয় মূল্য আমাদের এইটা বলা আছে। তাহলে এই 100 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত? এই 25 তলায় হচ্ছে কত? 3 গুণিত 96। তাহলে এই 25 দিয়ে কাটা দাও, 25 দিয়ে এটা যদি কাটা দিই 4 25 100, তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে এই তলায় চলে আসবে 1 গণিত, মানে এদিকে কিছু নেই, মানে তলায় 1 আছে, সমানের এদিকে গেলে উল্টে যাবে। এখানে 3 গুণিত 96 ছিল আর এদিকে তলায় 4 চলে আসবে। এটা হলো ক্রয় মূল্য। তাহলে এখানে 144 ইউনিট, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 1 ইউনিটের ভ্যালু এত হলে 144 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1/3 গুণিত 96 গুণিত 4, মানে এদিকটার মতোই আমরা সলভ করলাম, এদিকটার মতোই। তাহলে 144 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে ইন্টু 144, 12 দিয়ে কাটা দিলে 8 12 96, 12 দিয়ে কাটা দিলে 12 12 144 হয় গুণ করলে। 4 দিয়ে কাটা দিলে 3, এই 3 কাটা গেল। তাহলে উপরে কত? 1 তলায় 8। মানে এটার অর্থ হচ্ছে এই টাকায় কটি বিক্রি করতে হবে? তাহলে 1 টাকায় 8টা দ্রব্য বিক্রি করতে হবে। এই নিচেরটা সবসময় দ্রব্য, ঠিক আছে? 8টি বিক্রি করতে হবে। এটা কেন হলো যে এবার তোমাদের কনফিউশন আসতেই পারে যে 1/8 কেন আমরা এইভাবে করলাম যে 1 টাকায় 8টা। এখানে দেখো, এখানে যেমন 1 টাকায় 12টা দ্রব্য, এই যেমন দেখো এই 1 টাকায় 12টা পেন, তাহলে 12টি পেনের দাম 1 টাকা। তাহলে একটা পেনের দাম কত? তাহলে 1/12, মানে একটা পেনের দাম হচ্ছে 12। এই একই রকমভাবে এই 1 টাকায় 12টি পেন, একই রকমভাবে এখানে 1 টাকায় 8টা পেন। ওই জন্য আমরা এটা করলাম যে 1 টাকায় 8টা পেন তাদের কি করতে হবে? বিক্রি করলে 44% লাভ হবে। কোশ্চেন 48, 10টি টিউব লাইট দৈনিক 12 ঘন্টা করে 30 দিনে জ্বালালে মোট 800 টাকা ইলেকট্রিক বিল আসে। 20টি টিউব লাইট প্রত্যহ 10 ঘন্টা করে 45 দিন জ্বালালে কত টাকা বিল আসবে? তাহলে এখানে এমন ডিওনের ফর্মুলায় অ্যাপ্লাই হবে। এখানে 10টি টিউব লাইট, সেটা আমাদের এমনের কাজ করবে, অর্থাৎ ম্যানের কাজটা করবে। তাহলে 10টি টিউব লাইট 12 ঘন্টা করে 30 দিন জ্বালাচ্ছে। টাকাটা আমাদের ওয়ার্কের মধ্যে পড়বে, কারণ ওয়ার্ক করেই টাকাটা পাওয়া যায়। তাহলে এদিকে তলায় হচ্ছে 800 টাকা ইলেকট্রিক বিল আসে। এটা ইকুয়াল টু কত? 20টি টিউব লাইট প্রত্যহ 10 ঘন্টা করে 45 দিন চালালে কত টাকা বিল আসবে? তাহলে এখানে আমরা ধরে নিলাম x টাকা বিল আসবে। এবার এটাকে কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে 2 শূন্য, এদিকে 2 শূন্য কাটা গেল। 4 দিয়ে কাটা দিলে 3, 4 দিয়ে কাটা দিলে 4 দুগুণে 8, 3 3 9, 5 9 45। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20-র পর 2 শূন্য, অর্থাৎ 2000 টাকা। x ইকুয়াল টু, তাহলে কত টাকা বিল আসবে? 2000 টাকা বিল আসবে। 2300 টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রত্যহ ছাত্র 25 টাকা করে পায়, প্রত্যহ ছাত্রী 20 টাকা করে পেল। ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে 2300 টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে, মানে এর মধ্যে ছাত্রও আছে ছাত্রীও আছে। তাহলে 100 জন কত টাকা দিচ্ছে? 2300 টাকা দিচ্ছে। তাহলে একজন ছাত্রছাত্রী মিলে কত হবে? তাহলে তলায় 100, অর্থাৎ 23 টাকা দেবে। এই একজন ছাত্রছাত্রী মিলে 23 টাকা দেবে, মানে এটা হচ্ছে ছাত্রছাত্রী মিলে। এবার এখানে দেখো যে শুধুমাত্র যদি ছাত্র দেয় টাকা তাহলে কত হচ্ছে? 25 টাকা হচ্ছে। শুধুমাত্র যদি ছাত্রছাত্রী দেয়, শুধুমাত্র যদি ছাত্রী দেয় গার্লস, সেটা কত হচ্ছে? 20 টাকা করে দিচ্ছে। এবার যদি ছাত্র আর ছাত্রী মিলে দেয় তাহলে গড়ে 23 টাকা করে পড়ছে। তাহলে 23টা আমরা মাঝে লিখলাম, এটাকে আমরা একটু অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে 23 থেকে 20 মাইনাস করলে কত হবে? এদিকে হবে 3 আর এদিকে কত হবে? 2 হবে, 3:2। এবার কি বলা আছে? ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে বয়েজ হচ্ছে 3 ইউনিট আর গার্লস হচ্ছে 2 ইউনিট। টোটাল কত ইউনিট? ছাত্রছাত্রী মিলে হচ্ছে 5 ইউনিট। এখানে আমাদের ছাত্রছাত্রী আছে 3 আর 2 যোগ করলে 5 ইউনিট। কিন্তু এখানে বলা আছে না ভাই, 100 জন ছাত্রছাত্রী আছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 100। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20। তাহলে 1 ইউনিটের ভ্যালু 20 হলে ছাত্র সংখ্যা কতটা হবে? তাহলে এই 3 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এটার সাথে 20 গুণ করে দাও 60, আর এটার সাথে 20 গুণ করে দাও, অর্থাৎ 20 দুগুণে 40। তাহলে এই ছাত্র কটা আছে? 60টা, আর ছাত্রী কটা আছে? 40টা। 60 আর 40।
কোশ্চেন 50, একটি বাঁশের 1/4 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং আছে, বাকি অংশের দৈর্ঘ্য 121 সেন্টিমিটার হলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে, 1 সেন্টিমিটার। এবার এই এত অংশ লাল রং, এত অংশ সবুজ রং আছে, তাহলে বাকি অংশ কতটা আছে? তাহলে বাকি কি করে বের করতে হয়? যে 1 - 1/4 - 1/5, তাহলে টোটাল এটাকে যদি সলভ করি তাহলে 4 আর 5-এর এলসিএম হচ্ছে 20, 20-র সাথে 1 গুণ করলে 20 - 4 × 5 = 20 - 4 × 5 = 20, তাহলে 20 মাইনাস মাইনাসে প্লাস 4 আর 5 যোগ করলে 9, 20 থেকে 9 বাদ দিলে 11, তাহলে 11/20 এটা হচ্ছে আমাদের বাকি অংশ। কিন্তু এখানে বলা আছে না ভাই এই 121 সেন্টিমিটার এটা বাকি অংশ, তাহলে এইটার ভ্যালু হচ্ছে কত? এইটা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 121, এটা সমানের দিকে গেলে উল্টে যাবে, ওপরে 20 তলায় হচ্ছে কত? 11, তাহলে এদিকে এটাকে যদি কাটা দিই তাহলে 11 11 121, তাহলে 11 × 2 = 22, অর্থাৎ 220 সেন্টিমিটার, ঠিক আছে, 220 সেন্টিমিটার। এবার আমাদের কোশ্চেনে চেয়েছে কি মিটার চেয়েছে, তাহলে সেন্টিমিটার থেকে অর্থাৎ মিটার থেকে যদি সেন্টিমিটারে যায়, মিটার ডেসিমিটার সেন্টিমিটার 100 দিয়ে গুণ করতে হয়, আর যদি সেমি থেকে মিটারে যায় তবে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আমাদের সেমি থেকে মিটারে যেতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 220 তলায় 100, একটা 0 0 কেটে গেল, তাহলে 2.2 এত মিটার, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একটি অফিসে অফিসার ও কর্মী সকলের বেতনের গড় 8,000 টাকা, 12 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, বাকি কর্মীদের গড় বেতন 5,000 টাকা, ওই অফিসে কর্মী সংখ্যা কত? তাহলে এখানে অফিসার আর একটা হচ্ছে কর্মী সংখ্যা অর্থাৎ লেবার, এটাকে আমরা ধরলাম, এদের গড় বেতন বলা আছে, গড়টাকে আমরা এটাকেও আমরা অ্যালিগেশন মেথড ইউজ করি। অফিসারের গড় বেতন বলা আছে কত? 12,000 টাকা। লেবার কর্মীদের গড় বেতন কত বলা আছে? 5,000 টাকা। আর যদি অফিসার আর কর্মী মিলে যদি গড় বেতন বলে সেটা হচ্ছে 8,000 টাকা। তাহলে এই অফিসার কর্মী এটাকে মাঝে রাখলাম, এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে এই 8,000 থেকে 5,000 মাইনাস করলে কত হবে? 3,000, আর এদিকে কত হচ্ছে? 4,000। তাহলে অনুপাতের ক্ষেত্রে এই 0 0গুলো কেটে গেল, তাহলে এখানে কত দেখো? 12 জন অফিসার আছে, আর এখানে আমরা দেখছি এই অফিসার কত আছে? 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 12, যেটা এটার 4 গুণ। তাহলে এখানে আমাদের বলা আছে কর্মী সংখ্যা কত? তাহলে এইটার 4 গুণ করে দাও, তাহলে 4 4 16, অর্থাৎ 16 জন কি আছে? কর্মী সংখ্যা, আর 12 জন আছে অফিসার। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে, 3টি নল একসঙ্গে খোলা থাকলে কতক্ষণে ওই খালি চৌবাচ্চাটা জলপূর্ণ হবে? তাহলে এ নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, এ নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, আর বি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়, আর আরেকটা অপর একটা নল 20 মিনিটের খালি হয়, তাহলে সি নলটা ধরলাম 20 মিনিটে খালি হয়। তাহলে টোটাল কাজের এফিসিয়েন্সি কত হবে? 60 ইউনিট হবে। তাহলে এ নলের এফিসিয়েন্সি হবে কত? 5 × 12 = 60, 6 × 10 = 60, 3 × 20 = 60। 3টি নল একসাথে চালু করলে 5 আর 6 ইউনিট তো পূর্ণ করবে, অর্থাৎ 11 ইউনিট পূর্ণ করবে, আবার 3 ইউনিট কি হবে? খালি হবে। তাহলে 11 থেকে 3 মাইনাস করো, অর্থাৎ 8 ইউনিট, তাহলে 8 ইউনিট করে পূর্ণ হবে। তাহলে 8 ইউনিট করে এই 60 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে? 4 দিয়ে কাটা দিলে 4 × 15 = 60, 4 দিয়ে কাটা দিলে 2, তাহলে এখানে 15/2 বা 7 × 2 = 14, 7.5 মিনিট, এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ হলে এ = কত? তাহলে এ অনুপাতটাকে যদি অনুপাতটাকে আমরা কি করি? গুণ যদি করি, অনুপাত মানে ভাগ, তাহলে ভাগটাকে যদি গুণ করি তাহলে কত হবে? তাহলে ওপরে 64 তলায় 27 হয়ে যাবে। একই রকমভাবে 3/4 এইটাকে ভাগ আছে, অনুপাত মানে কি? ভাগটাকে গুণ করলে কি হবে? 1/a, মানে তলায় চলে আসবে, এখানে কিছু নেই মানে তলায় 1 আছে, তাহলে ভাগটাকে গুণ করলাম মানে 1/a হয়ে যাবে। কোনাকোনি যদি গুণ করি তাহলে a গণিত 64, এগুলো আমাদের কিছু কাটাকুটি যাবে না, তাহলে a গণিত 64-র সাথে আমরা কি গুণ করব? এই তলার এই 4 গণিত a, এটা গুণ করব, ইকুয়াল টু 27 গণিত আমাদের কি করতে হবে? 3 গুণ করতে হবে, এর সাথে a গুণ করলে a এর স্কোয়ার হবে, তাহলে এদিকে 27 তলায় 27 গণিত 3 আর 64 গণিত 4, এটা সমানের দিকে গেলে 64 গণিত 4 ভাগ হয়ে যাবে,
তাহলে 64 গণিত 4 স্কোয়ার আছে, এদিকে হয়ে যাবে রুট। তাহলে এটাকে একটু জাস্ট ভাঙবো, যে এই এ ইকুয়াল টু এই 27 আছে, 27টাকে আমরা লিখবো 9 গণিত 3, ঠিক আছে। আর তার পাশে তো 3 আছে, তলায় 64 তলায় 4, এটাকে আমরা রেখে দিলাম। এবার 9 বাইরে বেরিয়ে এসে 3 হবে, দুটো 3 বাইরে বেরিয়ে এসে একটা 3 হবে, 64 বাইরে বেরিয়ে এসে 8 হবে, 4 বাইরে বেরিয়ে এসে 2 হবে, মানে 2-এর স্কোয়ার 4 হয়, 8-এর স্কোয়ার 64 হয়, আর 9-এর স্কোয়ার 81 হয়। তাহলে 9/16 এটাই হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। ও তার মধ্যে দুটো অপশান আছে, এই 9/16 এখানেও আছে, এখানেও আছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, দেখো রুট থেকে যখন কোনো কিছু বাইরে বেরোয়, সেটা আমাদের প্লাস মাইনাস হয়ে কিন্তু বেরোয়, ঠিক আছে। যদি ধরো রুট 9 হয়, বাইরে বেরিয়ে এসে কী হবে, +-3, ঠিক আছে, এটা হবে। তাহলে এখানে আমাদের অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে, প্রকৃত গড় নম্বর কত? 56-র পরিবর্তে সে লিখেছে 42, আর 32-এর পরিবর্তে সে লিখেছে 74। আমরা কি জানি, অ্যাভারেজের সাথে সংখ্যা গুণ করলে আমরা টোটাল নম্বরটা পেয়ে যাব। তাহলে এখানে টোটাল নম্বর কত হবে? তাহলে এখানে অ্যাভারেজ হচ্ছে 71, আর এদিকে হচ্ছে 14,994। তাহলে টোটাল নম্বরটা কত হলো? 994। এবার সে 56-র পরিবর্তে সে কত লিখেছে? 56-র পরিবর্তে সে লিখেছে 42, আর এদিকে মানে প্রথমটার পরিবর্তে প্রথমটা, দ্বিতীয়টার পরিবর্তে দ্বিতীয়টা, আর 32-এর পরিবর্তে সে লিখেছে কত? 74। তাহলে এখানে 56-র পরিবর্তে সে যখন 42 লিখেছে, মানে সে কত কম লিখেছে সেটা লেখো, যে সে লিখেছে কত কম। এদিকে 8, 6, 14, অর্থাৎ 14 ইউনিট কিন্তু সে কম লিখেছে। 8-এ 50, 8, 6, 14 ইউনিট কম লিখেছে। আর এদিকে কত, সে 32 থেকে 32-এর পরিবর্তে 74 লিখেছে, মানে সে কত বেশি লিখেছে? তাহলে 2, আর এদিকে 42 কিন্তু সে বেশি লিখেছে। তাহলে এখানে আমাদের ওভারঅল সে বেশি লিখেছে না কম লিখেছে? তাহলে অবভিয়াসলি আমাদের বেশি লিখেছে, কারণ 42 বেশি লিখেছে, আবার 14 কম লিখেছে, মানে এদিকে কত, মানে 14, এটাকে মাইনাস করো, প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে 8 আর 4 12, 2 অর্থাৎ 28 ইউনিট কিন্তু সে কি বেশি লিখেছে। সঠিক গড় বের করতে গেলে কি করতে হবে? আমাদের 28 ইউনিট কম লিখতে হবে। আর এখানে যদি আমাদের এইটা যদি আমাদের মাইনাসে থাকতো, এটা প্লাসে থাকতো, তাহলে এখানে আমাদের মাইনাস যদি হতো, তবে এখানে কি করতাম? প্লাস করতাম, কারণ এখানে ধরো মাইনাসে তো এলো, ধরো কথার মানে বলছি, যদি মাইনাস আসতো তাহলে আমরা কি লিখতাম? যে এখানে কম পেয়েছে, তাহলে সঠিক বের করতে গেলে বেশি করতে হবে, তাহলে +28 করতাম। এবার প্রকৃত গড় অর্থাৎ 14 দিয়ে ভাগ করে দিতাম। আর এখানে 28 যখন বেশি এসেছে, তখন আমাদের সঠিক গড় বের করতে গেলে কি করতে হয়? 28 কম করতে হয়। তাহলে 8 আর 6 হচ্ছে 14 হলো। তারপর 2 একে 3, 6 আর 3 হচ্ছে 9, আর 966, এটা আমাদের প্রকৃত গড়। এবার অ্যাভারেজ ইকুয়াল টু কি? সাম বাই নাম্বার। সাম 966, নাম্বার হচ্ছে 14 জন। 2 দিয়ে কাটা দিলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটা দিলে 7, 6 7-এ 42, 7 9 63, তাহলে 69, এটা হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়, আরও 30 দিনে এ বাকি কাজটা শেষ করে। এ একা কত দিনে কাজটা করবে? তাহলে এ প্লাস বি মিলে কত দিনে? 30 দিনে কাজটা করেছে। তারা একত্রে 20 দিন কাজ করেছে, তাহলে 20 দিনে তারা কত অংশ কাজ করেছে? তাহলে 30 দিনে কাজ করতে পারে, কিন্তু এই 30 দিন এটাকে আমরা ধরে নিলাম 30 ইউনিট কাজ। 30 ইউনিটের মধ্যে 20 ইউনিট তারা কাজ করে নিয়েছে, তাহলে এখানে 2/3 অংশ কিন্তু তারা কাজ করে নিয়েছে। এ বাকি কাজটা শেষ করেছে, তাহলে এর কাজটা কত? এর কাজটা হচ্ছে বাকি কাজটা, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ এ প্লাস বি মিলে করেছে, তাহলে বাকিটা কত? তাহলে এখানে 1 মাইনাস 2/3 মানে কত? 1/3। এই অংশটা হচ্ছে কি? এ কাজটা করেছে। তাহলে এ কত দিনে কাজটা করবে? এ 20 দিনে, আরও 20 দিনে। তাহলে আরও 20 দিনে মানে কি? এই 20 দিন এ কাজটা করেছে। 20 দিন মানে এটাকে টোটাল কাজটা ধরে নিলাম 20 ইউনিট। 20 ইউনিট করে এই এর ইফিসিয়েন্সি কত? 1/3। এই 1/3 তার কত দিন সময় লাগবে? 3 20 60, অর্থাৎ 60 দিন কিন্তু সময় লাগবে। এ ও বি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে।
তারা মিলিত হওয়ার 4 ও 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। এর গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থান দুটির মধ্যে মানে এর গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এ অনুপাত বি, এটা আমাদের সুবীর দাস স্যারের বইয়ে অঙ্কটা কিন্তু আছে। আমাদের টাইমটা বের করতে গেলে কি করতে হবে? যখন পরস্পর মিলিত হবে এরকম বলা থাকে, তারা মিলিত হওয়ার পরে যখন এরকম টাইমটা দেওয়া থাকে তখন আমাদের সেটাকে রুট আনতে হয়। তাহলে √4 আর একটা হচ্ছে √9, এটা হচ্ছে আমাদের টাইমের রেশিও। তাহলে 2:3, এটা কি হলো? আমাদের টাইমের রেশিও। ঠিক আছে, টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও বের করো। গতিবেগের অনুপাত উল্টে যাবে, কারণ টাইম আর স্পিড সবসময় ব্যস্ত অনুপাতে হয়। 3:2। তাহলে এর গতিবেগ এখানে আমরা পেলাম 3 ইউনিট, কিন্তু বলা আছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা ভ্যালুই হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এইটার কত? 3-এর 4 গুণ। তাহলে এখানে বি এর গতিবেগ কত হবে? 4 দুগুণে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এর গতিবেগ, এ আর বি এর যে গতিবেগ সেটা কত হচ্ছে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বি এর গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এ কতটা গেছে? এই ডিস্ট্যান্স ইকুয়াল টু কি? এর ডিস্ট্যান্সটা বের করো। ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা, আর টাইম হচ্ছে কত? সে 4 ঘন্টা গেছে। বি এর গতিবেগ কত? 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর সে কত? 9 ঘন্টা গেছে। তাহলে এ কতটা গেছে? 4×12 48 কিলোমিটার, আর বি কতটা গেছে? 8×9 72 কিলোমিটার। তাহলে টোটাল পথ কত হবে? তাহলে 48 আর 8 যোগ করো। তাহলে 48 আর 50 কত হচ্ছে? 48 আর 2 যোগ করলে 50, 50 আর 70 কত যোগ করলে হবে? 120। তাহলে এখানে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত? 120 কিলোমিটার। যে দুটি স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। একটি কুকুর ও একটি বিড়ালকে তাড়া করলে বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান। তাহলে কুকুরের 3টি পদক্ষেপ, তাহলে 3 ডগ ইকুয়াল টু কি? বিড়ালের 4টি, অর্থাৎ 4 ক্যাট। মানে ডগ বাই ক্যাট ইকুয়াল টু কত হবে? ডগ বাই ক্যাট ইকুয়াল টু কত হবে? তাহলে ওপরে 4 তলায় 3। এবার এখানে আমাদের কি কুকুর আর বিড়ালের রেশিও চেয়েছে, তাহলে ডগ অনুপাত ক্যাট। তাহলে ডগ কতটা? বিড়াল যে সময় 5টা যায়, কুকুর সেই সময় 4টা পদক্ষেপ যায়। কুকুর সেই সময় 4টা পদক্ষেপ যায়, আর বিড়াল সেই সময় 5টা পদক্ষেপ যায়। আর কুকুরের এফিসিয়েন্সি কত? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট, আর এই বিড়ালের এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটে সে এত দূর যাবে। তাহলে এদের যে গতিবেগের রেশিও, তাহলে 4×4 16 আর 3×5 15। তাহলে 16:15। যদি a মাইনাস বি এর 50% সমান a প্লাস বি এর 30% হয়, তবে বি এর কত পার্সেন্ট সমান a? তাহলে a মাইনাস বি, এর মানে কি? এর মানে হচ্ছে গুণ চিহ্ন। 50% পার্সেন্ট উঠে কি হয়? তলায় 100 হয়। এটা ইকুয়াল টু কি? a প্লাস বি এর মানে হচ্ছে গুণ চিহ্ন, পার্সেন্ট উঠে কি হয়? তলায় 100 হয়। সমানের সামনাসামনি কাটাকুটি যায়, এদিকে 100 কাটা গেল, এদিকে এই 0 কাটা গেল। তাহলে 5-এর সাথে এ গুণ করলে কত হবে? 5a মাইনাস কত? 5b। এটা ইকুয়াল টু কত? 3a প্লাস কত? 3b। এবার একদিকে এ সাজাবো, একদিকে বি সাজাবো। তাহলে 5a আছে প্লাস 3, এটা মাইনাস 3a হবে। এটা ইকুয়াল টু 3b আছে মাইনাস 5bটা এদিকে প্লাস 5b হয়ে যাবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে হবে 2a। এটা ইকুয়াল টু কত? 8b। তাহলে a বাই বি ইকুয়াল টু কত হবে? তাহলে ওপরে 8 তলায় কত? 2। তাহলে 2 দিয়ে কাটা দিলে 4। তাহলে ওপরে 4 তলায় 1, মানে এর এফিসিয়েন্সি 4 আর বি এর এফিসিয়েন্সি 1। এবার এখানে বলা আছে বি এর কত পার্সেন্ট। তাহলে বি এর কত পার্সেন্ট? আমরা ধরে নিলাম x%। x% উঠে তলায় 100 হয়। এটা ইকুয়াল টু a। তাহলে বি এর জায়গায় এবার বি এর মানটা অ্যাপ্লাই করব। তাহলে বি এর মান কত আছে? 1। তাহলে 1 গুণিত x/100, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু a। এর ভ্যালু হচ্ছে 4। তাহলে x এর সাথে 100 গুণিত 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 400। ঠিক আছে, তাহলে 400% হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে, বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 540 টাকা লাভ করে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। x টাকার 2/3 অংশ, তাহলে এই 2x/3,
এক্স টাকা 2/3 মানে এইভাবে এক্স গণিত 2/3 মানে কত 2x/3, এর 6% লাভ, তাহলে ইনটু হচ্ছে 6/100। লাভ বললে প্লাস লিখব, যদি ক্ষতি বলে মাইনাস লিখব। এবার মোটের ওপর বলা আছে, মোট বললে যোগ চিহ্ন লিখতে হয়। এবার বাকি অংশের, তাহলে এক্স টাকারই বাকি অংশ কত, এই বাকি অংশ এইদিকে হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ হয়ে গেছে, তাহলে এইদিকে বাকি আছে কত, আর 1 ভাগ বাকি আছে, মানে এই 1/3 বা x/3 এটার কি 3% ক্ষতিতে, তাহলে ইনটু -3%, পার্সেন্ট উঠে তলায় 100 হয়। ঠিক আছে, ক্ষতি বললে মাইনাস লিখবো আর লাভ বললে প্লাস লিখবো, এতদূর করতে হবে। আর মোটের ওপর যে লাভ সেটা বলা আছে 540 টাকা। তাহলে 3 দিয়ে কাটা দিলে 2, আর এইদিকে 2 দিয়ে কাটা দিলে 50, আর 2 দিয়ে এদিকে কাটালে 25। তাহলে ওপরে কত এক্স, তলায় কত, তলায় হচ্ছে 25 প্লাস এদিকে এই 3 কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে -x/100। তাহলে এই প্লাস, এইখানে প্লাস তো ছিল, মোট বললে প্লাস লিখেছিলাম, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই মাইনাস এটা ইকুয়াল টু কত, 540। তাহলে 100 আমাদের লসাগু হলে, তাহলে 4×25 সঙ্গে 100, তাহলে 4-এর সাথে x গুণ করলে 4x মাইনাস কত x, এটা ইকুয়াল টু কত, 540। তাহলে 4x থেকে x বাদ দিলে কত হয়, 3x/100, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 540। 3 দিয়ে কাটা দিলে 3 3, 3 8 24, 180। তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে 180-র সাথে এই কোনাকুনি গুণ, তাহলে 100 গুণ হয়ে যাবে। তাহলে এদিকে কত হবে, 18-র পর 3টে 0, অর্থাৎ 18,000 টাকা। 18,000 টাকা, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। কোশ্চেন 60, এর আগে কোনো একটা কোশ্চেন এরকম মানে বড় করা হয়নি, এই কোশ্চেনটাও বড় করা হয়নি, মানে খুব তাড়াতাড়ি পিডিএফ করা হয়েছে। দেখো এখানে দেখো 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, মানে হাফ ইয়ারলি, কত টাকার 10% হারে 1 বছরের সুদ আসলে 11,025 টাকা হবে। তাহলে এখানে হাফ ইয়ারলি যখন বলা থাকে, তাহলে রেটের সাথে কি করতে হয়, এই হাফ ইয়ারলি বলা থাকলে 2 ভাগ করে দিতে হয়, আর টাইমের সাথে 2 গুণ করে দিতে হয়। 1 বছর বলা আছে টাইম, এর সাথে 2 গুণ করে দিলাম, তাহলে এদিকে কত হলো, 5% রেট হয়ে গেল, আর টাইমটা হলো 2 বছরের। এবার এখান থেকে আমরা এই অঙ্কটা করি, এই কম্পাউন্ড ইন্টারেস্টের। 5% মানে কত, 5/100 বা 1/20। তাহলে 20, এখানে 2 বছর বলা আছে, তাহলে 20 স্কোয়ার কত হবে, 400 হবে। 400-র এই 1/20, মানে প্রথমে 400-র 5% সুদ কত হবে, 20 টাকা হবে, আর এদিকেও 20 টাকা হবে। সুদ লাগে মানে তো এই কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 20 টাকার আবার 1/20 কত হবে, এই 1 টাকা হবে। এবার এখানে আমাদের সুদ আর আসল কত হচ্ছে, 40, 60, 20, 20, 40, 441 টাকা। 441 টাকা, এটা হচ্ছে আমাদের সুদ আর আসল। আর এখানে আমাদের বলা আছে 11,025 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 11,025 টাকা, তলায় হচ্ছে কত, 441। আগে 1 ইউনিটের ভ্যালুটাই বের করি, তাহলে 441 দিয়ে কাটা দিলে কত হবে, 4 15 60। এখানে শেষে 5 আছে, এখানে 1 আছে, মানে এখানে আমাদের 15 দিয়ে হতে পারে, না হলে 25 দিয়ে হতে পারে। ঠিক আছে, ওর বেশি যাবে না, মানে 441-এর সাথে একবার 15 গুণ করে দেখি, তাহলে 5 × 3, তাহলে 5 একে 5, 4 5 20, 0, 4 5 20, 22, আর এদিকে কত হচ্ছে, 3 5 15, 3 2 6, এই 6015। তাহলে এটার সাথে নিশ্চয়ই এই 15 হবে না, এখানে নিশ্চয়ই 25 হবে, মানে শেষের অঙ্কগুলো। যদি 25 না হয় তাহলে 35 হবে। তাহলে 25 গুণ করে দেখি, আমাদের 11,025 আনতে হবে। তাহলে এখানে 5 একে 5, 4 5 20, 4 5 20, 4 5 20, 4 5 20, 22, 2205, এটার সাথে গুণ করলে 5 5 25, আর এদিকে হচ্ছে কত, 5 2 10, 5 10 11, এটা মিলে যাচ্ছে। তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হচ্ছে, 25 হচ্ছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম,
25 পেলাম। এখানে আমাদের কি চেয়েছে কোশ্চেনে, কত টাকা, প্রিন্সিপাল চেয়েছে। প্রিন্সিপাল আমাদের এটা 400 ইউনিট পেয়েছি। এটা কি অ্যাকচুয়াল ধরেছি না, এটা আমরা এখান থেকে একটা ধরে নিয়েছিলাম যে 20 স্কোয়ার, তাহলে এখানে 400 ইউনিট এটাকে আমরা ধরেছিলাম যে ক্যালকুলেশন সুবিধার জন্য। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু 25 হলে 400 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 25 গুণিত 400, তাহলে 4 25 সং 100 আর এদিকে দুটো শূন্য, একের পর যত রাজ্যে শূন্য আছে। এরপর কোশ্চেন 70, এই জিআইয়ের মধ্যে আর একটা অঙ্ক ছিল যে একটি কাজ এ 6 দিনে এবং বি 12 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি শেষ করে তাহলে এ কত অংশ কাজ করবে। তাহলে এ একটা কাজ 6 দিনে কাজটা করতে পারে, বি কাজটা করতে পারে 12 দিনে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত, 12 ইউনিট। তাহলে এ এর এফিসিয়েন্সি কত, 2 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। তারা একসাথে কাজটি শেষ করে, তাহলে একসাথে এ প্লাস বি মিলে কত ইউনিট কাজ করে, 2 আর 1 হচ্ছে 3 ইউনিট কাজ করে। 3 ইউনিট করে এই 12 ইউনিটের কাজটা তাদের কত দিন সময় লাগবে, 3 4 12 দিন সময় লাগবে, ঠিক আছে। আর এ কত অংশ কাজ করে, তাহলে এখানে 12 ইউনিটের কাজটা, এই 12 ইউনিটের কাজটা যদি 2 ইউনিট করে এ কত দিনে শেষ করবে, 6 দুগুণে 12 অর্থাৎ 6 দিনে শেষ করবে। কত অংশ কাজ করবে, এই 6 দিনের মানে 6 ইউনিটের কাজটা তারা দুজনে মিলে 4 ইউনিট কাজ করছে। তাহলে এটাকে যদি কাটা দাও 2 দিয়ে কাটা দিলে 3, অর্থাৎ 2/3 অংশ কাজ করবে। তো এটাই আমাদের শেষ অঙ্ক ছিল। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।